সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, দশকের পর দশক ধরে যে মানুষটাকে ডিকটেটর বলা হয়েছে, স্বৈরাচার বলা হয়েছে, জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন বলে পশ্চিমা গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রচার করেছে। সেই মানুষটি শাহাদাতের পর জানা যায় এই যে জনসমুদ্র উপচে পড়া ভিড়, এখন তার হত্যাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে পশ্চিমা গণমাধ্যম কি বলবে এখন? কোনো স্বৈরাচারের জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে কেউ ছুটে আসে এবং সেই জানাজায় যারা এসেছেন তাদের বেশিরভাগ মানুষ শোকাভিভূত, চোখের পানি ফেলছে, ভালোবাসা, গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আর ইরানের জনগণ বুক ফাটা চিৎকার করে বলছে তাদের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী উজমা খামেনির হত্যার প্রতিশোধ চায়, তারা প্রতিশোধ নিতে চায়। এই যে কান্না, ভালোবাসা, শ্রদ্ধা, বুক চাপড়ানো আর্তনাদ এবং প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। এগুলো কি কেউ কোনোদিন কোনো স্বৈরাচারের জন্য কেউ করে বা হয়? কোনো স্বৈরাচারের পক্ষে কি এই ভালোবাসা, মানুষের এই শ্রদ্ধা অর্জন করা সম্ভব হয়? অথচ তাকে কিন্তু এই নামেই, এই বলেই তাকে হত্যা করা হয়েছে। এখন কি জবাব দেবে তারা? এদিকে ইয়েমেনে গত কয়েকদিন ধরে আমি যথেষ্ট ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ফলো করছি। আজকে সেখানে খবর হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সংঘর্ষ হয়েছে। তাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তারা দাবি করছে এই সংঘর্ষে 50 জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আসলে তাদের কথা, এই দাবিটা খুব একটা বেশি পাত্তা পাচ্ছে না। তাহলে ইয়েমেনের পরিস্থিতি কি আবার নাজুক হয়ে পড়ছে? আবার মারামারি, সংঘর্ষ, যুদ্ধ, গৃহযুদ্ধ কি ছড়িয়ে পড়বে দেশটিতে? আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হলো আজকে। আগামীকাল তেহরানে শোক মিছিল, তার পরের দিন কোমে জানাজা, তারপরে চলে যাবে কফিন ইরাকের নাজাফ, কারবালা, বাগদাদ, এই সমস্ত শহরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কফিন চলে আসবে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে। মাশহাদ শহরে কফিন আনার পর সেখানে আবার জানাজা হবে, শোকানুষ্ঠান হবে। তারপরে 9 জুলাই তার দাফন সম্পন্ন হবে। কিন্তু আমরা এখন যা দেখছি, সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকেই এই পর্যন্ত মানুষ কখনো চুপ থাকলো না। সব সময় তার হত্যার বিচার চেয়ে রাস্তায় দিন রাত যাপন করলো ইরানের হাজার হাজার লাখ লাখ মানুষ। তার হত্যার বিচার চেয়ে এখন শোক মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে। সেই স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন ইরানের বিপ্লবী নারীরা। দিকে দিকে একই কথা, সর্বোচ্চ নেতার হত্যার বিচার চাই, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই। এখানে কান্না নয়, শোক নয়, নেতা হত্যার বিচার চাই। তাদের কথা একটাই। এবং ইরানের সর্বস্তরের মানুষ, ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, জরাথ্রুস্ট, যে পর্যায়ের যে অঙ্গনের মানুষরা থাকুক না কেন, তারা সবাই সর্বোচ্চ নেতার এই শোক মিছিলে সামিল হচ্ছে, শোকের অনুষ্ঠানে সামিল হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে।
একইভাবে সারা দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ইরানের বুকে। সর্বোচ্চ নেতার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছেন তারা, সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাচ্ছেন, সর্বোচ্চ নেতার প্রতি তাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা সবাই শোক প্রকাশ করছেন। অনেকে বলছেন, বিশ্ব নেতাদের অনেকেই বলছেন, সর্বোচ্চ নেতা প্রতিবাদ প্রতিরোধের উজ্জ্বল পথ তিনি আবিষ্কার করে দিয়ে গেছেন, বিশ্ববাসীর নেতা ছিলেন তিনি, বলছেন মানুষ এভাবে। একজন স্বৈরাচারকে কি কেউ এইভাবে এত সম্মান দেখায়, এত শোক করে কারোর জন্য, কোনো স্বৈরাচারের জন্য? এমনকি আমেরিকার কোনো প্রেসিডেন্টের জন্য এরকম কোনো এত মানুষ জড়ো হয়েছে, পৃথিবীর প্রান্ত থেকে ছুটে এসেছে? জর্জ আব্রাহাম লিঙ্কনের জন্য নাকি 2.5 লাখ মানুষ সমবেত হয়েছিল তার শেষকৃত্য অনুষ্ঠানে, সবচেয়ে বেশি নাকি এটা। কোথায় 2.5 লাখ আর কোথায় 2.5 কোটি, 3 কোটি? ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে মানুষ ছুটে এসেছে। 2.5 লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেষকৃত্য অনুষ্ঠান যদি সম্পন্ন হয়, আর সেই মানুষ যদি গণতন্ত্রের প্রতীক হয়, তাহলে 2.5 কোটি মানুষ যে নেতার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জানালো এবং যার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুহুর্মুহু স্লোগান হচ্ছে, সেই নেতাকে গণতন্ত্রের বা সেই নেতাকে মানুষের নেতা বলবেন, নাকি 2.5 লাখ মানুষের নেতাকে গণতন্ত্রের প্রতীক বলবেন? কে বড় নেতা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি, জনগণের ইমাম ইরানিরাই নির্বাচন করেছে। ভালো মন্দ সেটা ইরানিরা দেখবে। এটা দেখার দায়িত্ব কি কেউ ডোনাল্ড ট্রাম্পকে বা নেতানিয়াহুকে দিয়েছিল? এখন যে সেই দেশের মানুষ এক বাক্যে সবাই বলা যায় সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে এবং তার হত্যার বিচার চাইছে, তার হত্যার প্রতিশোধ চাইছে, এই প্রত্যাশার কি জবাব হবে? সর্বোচ্চ নেতার রক্তের বদলা নেওয়ার জন্য যে সমস্ত মানুষ দাবি জানাচ্ছে, সেই দাবিকে কিভাবে অ্যাড্রেস করবে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু? তাদের কাছে কি জবাব আছে এখন? ইরানিরা ঠিক এইভাবেই ভাবছে। কারবালার ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে শহীদ করার পরে যেমন এজিদের কাছে বা তার সাঙ্গপাঙ্গদের কাছে কোনো জবাব ছিল না, সর্বোচ্চ নেতাকে এইভাবে নির্মমভাবে শহীদ করার পর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছেও কোনো জবাব নেই। কারবালার সেই দিনের ঘটনা আর আজকের এই দিনের ঘটনার ভিতরে তেমন কোনো তফাৎ নেই। ইরানিরা এইভাবেই ভাবছে। ইরানিরা এইভাবে ভাবছে যে সর্বোচ্চ নেতা তার জীবন দিয়ে, তার শেষ রক্তবিন্দু দিয়ে সত্য এবং মিথ্যার ভেতর পার্থক্যটা দেখিয়ে দিয়ে গেলেন। খুব বাস্তব কথা হচ্ছে, সর্বোচ্চ নেতা বেঁচে থাকা অবস্থায় ইরানের মানুষ যতটা না ঐক্যবদ্ধ ছিল, তিনি শহীদ হওয়ার পর তার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হলো। সেক্ষেত্রে তার শাহাদাত মানুষকে ঐক্যবদ্ধ করেছে। শুধু ইরানের জনগণ কেন, সারা বিশ্বের মানুষ তো যেভাবে ইরানকে চিনলো, ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানালো, ইরানের সর্বোচ্চ নেতাকে চিনলো, ভালোবাসলো, তিনি জীবিত থাকা অবস্থায় কিন্তু এতটা ছিল না। এই প্রত্যেকটা ঘটনা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মেসেজ। তারা নিশ্চয়ই ইরানে এই যে জনসমুদ্র, মানুষের ঢল দেখে তাদের নিশ্চয়ই ঘুম হারাম হয়ে গেছে, তারা ঘুমাতে পারছে না। নিশ্চয়ই তাদের মিনিমাম বিবেক বলে যদি কিছু থাকে, তাহলে তারা বিবেকের কাঠগড়ায় এখন আসামি। তারা বিবেকের কাঠগড়ায় আসামি হোক না হোক, তারা এই ভয়টুকু পাচ্ছে, যারা আজকে ইরানের মাটিতে দাঁড়িয়ে, যারা ইরানের সর্বোচ্চ নেতার কফিন ছুঁয়ে শপথ করছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার, তারা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা সবসময় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পেছনে ছায়ামূর্তির মতো থাকবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কখনো শান্তিতে থাকতে পারবে না। তাদের জীবনটা যাবে শুধুমাত্র এইভাবে হত্যাকাণ্ডের ভেতর দিয়ে। তারা কখনো হত্যাকাণ্ড থামালে নিজেদেরকে সেফ ফিল করবে না। তবে সর্বোচ্চ নেতার এই শাহাদাতের ভেতর দিয়ে ইরানি জনগণের ভেতরে যাদের সামান্য এদিক ওদিক ছিল,
হয়তো কেউ কেউ আমেরিকার প্রতি সমর্থন জানাতো বা ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা তার প্রতি হয়তো একটু বিদ্বেষ ছিল। আমার মনে হয় যে সর্বোচ্চ নেতা শাহাদাতের মধ্য দিয়ে এবং তাদের চোখের সামনে তাদের দেশের উপরে সরকার পরিবর্তনের নামে নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা যেভাবে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে নিশ্চয়ই ইরানিদের চোখ খুলে গেছে যে আমাদের সরকার পরিবর্তনের নামে আমাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালালো। মিনাব স্কুলে যে সমস্ত শিশু বাচ্চাদের হত্যা করা হয়েছে তারা কোন রাজনীতির সাথে জড়িত ছিল? তাদের অপরাধটা কি ছিল? তারা কি সরকারের কেউ ছিল? তাদের হত্যা করা হলো কেন? এইভাবেই তো যুগের পর যুগ আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে জনপদে জনপদে এইভাবে অভিযান চালাচ্ছে এবং রাষ্ট্রের পর রাষ্ট্র, জনপদের পর জনপদ ধ্বংস করে দিচ্ছে। এমনই তো অভিযোগ, এমনই তো বাস্তবতা। বিশেষজ্ঞরা তো এইভাবেই ভাবছেন, এইভাবেই বলছেন। তাহলে আমেরিকা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করে, জনগণের শাসনের কথা যদি তারা বলে, তাহলে আজকে যে জনমত আমরা ইরানের বুকে দেখতে পাচ্ছি সেই জনমতকে তারা কিভাবে মূল্যায়ন করবে? এই জনমতকে তারা কিভাবে মূল্য দেবে? আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কোনো জবাব থাকবে না। তবে এটাও ঠিক যে তারা ইরানের উপরে হামলা করতে এসে যথেষ্ট উচিত শিক্ষা পেয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের, এবং এখনও খানিকটা সম্ভবত বাকি আছে। হরমুজ প্রণালী কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন বা ইসরায়েল ইরানের সাথে বাড়াবাড়ি করে, তাহলে পরিণতি সম্ভবত আরও খারাপ হবে। আমার কাছে তেমনই মনে হচ্ছে। কারণ ইরানের যে জনগণ তারা কিন্তু টকবক করে ফুটছেন। সর্বোচ্চ নেতার শাহাদাতের পরে যে অবস্থাটা ছিল তার চেয়ে অবস্থা আরও কয়েক গুণ এখন বেড়ে গেল। প্রতিশোধের স্পৃহা এখন তাদের ভেতরে বেড়ে গেল এই কফিন, এই লাশ, এই জানাজা, এই শোক মিছিল থেকে। অতএব ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার ভেতর দিয়েই সমস্ত সবকিছু শেষ হয়ে যায়নি, বরং আমি মনে করছি বা বিশ্লেষকরা অনেকে বলছেন আমেরিকা এবং ইসরায়েলের পতনের হয়তোবা শুরু। অনেকে এরকমভাবে বলছেন। আমি যদিও ঠিক এইটা বলতে চাই না যে পতন শুরু, কিন্তু তাদেরকে আসলে অনেক খেসারত দিতে হবে, এ কথা ঠিক। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। সুপ্রিয় দর্শক, এবার ইয়েমেন সম্পর্কে একটু আলোচনা করি। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার আছে, আর রাজধানী সানা কেন্দ্রিক হুতিদের একটি সরকার আছে। যেমন গাজায় হামাসের সরকার ছিল, আর পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার। এই পশ্চিম তীরের একটু নরমপন্থী ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখে, এই সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলা হয়। ঠিক তেমনি ইয়েমেনের কপালেও একই ঘটনা ঘটেছে। সেখানে রাজধানী হুতিদের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে এডেন ভিত্তিক যে সরকার, সেই সরকার। কারণ আমেরিকা, পশ্চিমারা, সৌদি আরব তার পক্ষে। যাই হোক, এই পশ্চিমা সমর্থিত সোকল্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে যে সেনাবাহিনী সমর্থন দেয়, তাদের সাথে হুতি যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা এএফপি, ফরাসি বার্তা সংস্থা, এই বার্তা সংস্থার কাছে এডেন ভিত্তিক সরকারের একজন সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন যে হুতিদের হামলায় অন্তত 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তিনি আবার দাবি করেছেন যে হুতিরাও 50 জন মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। কিন্তু এই খবর ফ্যাক্ট হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে হেডলাইন হয়নি। হেডলাইনটা হয়েছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের অনুগত সামরিক বাহিনীর 15 জন সদস্য নিহত আর 23 জন আহত। আর গত কয়েকদিন ধরে কিন্তু আমি বলছিলাম যে ইয়েমেনে অনেক কিছু ঘটছে। ইয়েমেনে ইরানের বিমান নামলো, সৌদি আরবের অবরোধ ভেঙে হুতিরা আবার সৌদি আরবকে হুমকি দিল, সৌদি আরব আবার হুমকি দিল। এরপরেই এই দুই পক্ষের ভেতরে সংঘর্ষ লাগলো। এই সংঘর্ষটা হয়েছে মূলত ইয়েমেনের পশ্চিমাঞ্চলে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল হুদাইদা এই প্রদেশে। এটা কিন্তু একেবারে লোহিত সাগরের তীরবর্তী একটা প্রদেশ। এর সাথে কিন্তু সৌদি আরবের সীমান্ত রয়েছে।
ধারণা করার যথেষ্ট কারণ আছে যে ইয়েমেনের ভেতর থেকে আসলে সৌদি আরব এখনও তার হাত গুটিয়ে নেয়নি। সে এখানে এখনও নানা রকমের খেলতামাশা করতে চায়, কিন্তু আঞ্চলিক যে পরিস্থিতি তাতে তাদের হুঁশ হওয়া উচিত যে এই পরিস্থিতিতে তাদের কি করা দরকার। ভুল ক্যালকুলেশন করলে কিন্তু তারা বিপদে পড়বে এবং আঞ্চলিক পরিস্থিতি আবার ঘুরে যাবে। সে জায়গা থেকে আমি মনে করি সৌদি আরবের ইয়েমেনের সংকট সমাধানের ব্যাপারে একের জরুরি ভিত্তিতে সমর্থন দেওয়া দরকার এবং ইয়েমেনে যাতে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের সেনারা অপর পক্ষের সাথে গোলমাল বা যুদ্ধ করে যাতে হতাহতের ঘটনা না ঘটে সেই দিকে নজর দেওয়া উচিত, সেই ব্যবস্থা করা উচিত। অন্তত এখানে সৌদি আরব যদি একদম চুপ থাকে তাহলেও আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব আন্তর্জাতিক অঙ্গন এবং সৌদি সরকার সবাই ইয়েমেনের এই সংকট সমাধানের ক্ষেত্রে ইতিবাচকভাবে এগিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, সর্বোচ্চ নেতা, ইরানের সর্বোচ্চ নেতাকে যে ডিক্টেটর বলে তাকে হত্যা করা হলো, এখন যে জনসমুদ্র দেখছে, এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কি জবাব হবে? তারা কি জবাব দেবে? আর এই অবস্থায় ইরানের বিপুল সংখ্যক মানুষ প্রতিশোধের কথা বলছে। আসলে পরিস্থিতি কোথায় যাবে, কি হবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এখানেই আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।